আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি থেকে উদ্ধার করা হয় ৬০ কোটি টাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। দুর্নীতি মামলায় পুলিশের একটি দল তার গুলশানের বাসা থেকে আটক করেন তাকে। পুলিশের ডিবি কার্যালয়ে তাকে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এরপর জানিয়ে দেব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবার নির্বাচন করতে বাধা নেই আওয়ামী লীগের। যমুনা ঘেরাও করল লক্ষ লক্ষ আওয়ামী লীগের গেরিলা কর্মীরা। আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে নতুন করে উত্তাল হয়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশ। আওয়ামী লীগ এদেশের মানুষের তার সাথে মানুষের সম্পর্ক, সেই বাংলাদেশ আজকে আক্রান্ত। আওয়ামী লীগ বড় আকারের মিছিল হলো। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই মিছিলের একাধিক ভিডিওতে দেখা গিয়েছে পাশ দিয়ে চলে যাচ্ছে পুলিশের গাড়ি। তাদের মিছিলটি থামানোর কোনো উদ্যোগই ছিল না। জানা যাচ্ছে গত শনিবার সকাল 10টার দিকে আগারগাঁও বাংলাদেশ বেতারের সামনে থেকে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি বের করেন। দর্শক, আমাদের পুলিশি ব্যবস্থা এবং আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা অধঃপতনে গেলে, কতটা নিচে নেমে গেলে, কতটা নিয়ন্ত্রণহীন হয়ে গেলে, কিংবা কি বলবো যে দুর্বৃত্তদের হাতে নিয়ন্ত্রণ চলে গেলে কি অবস্থা হয় তার দৃষ্টান্ত আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিওর মাধ্যমে। আমরা জানি সম্প্রতি এই যে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি করা সমন্বয়ক তমা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছে উত্তরাতে। সেই ঘটনাকে কেন্দ্র করে তাদেরকে যখন গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়, তখন আমরা অদ্ভুতরে এবং এর চাইতে কলঙ্কজনক কোনো ঘটনা হতে পারে না এরকম দৃশ্য দেখলাম। তাদের একজনকে দেখলাম যে গ্রেপ্তার হয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানায় নিয়ে গিয়ে তারপরে কি হলো একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে, সেটা হতে পারে কিনা আদৌ, এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন আদতে কি করছে, কোন চাপে তারা রয়েছে, কোন অদৃশ্য চাপ তাদের। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এবার নেপালের পর ভারতে নতুন করে আন্দোলন শুরু হয়েছে এবং সে আন্দোলনে অনেক বড় কর্মসূচি দেখা যাচ্ছে এবং এর পিছনে কার একটি বড় হাত রয়েছে। এর পিছনে ডোনাল্ড ট্রাম্পের একটি বড় হাত কাজ করছে এবং এর পিছনে অনেক বড় একটি ষড়যন্ত্র তৈরি হচ্ছে। সেটি জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সমন্বয়ক তমার কথা, দিনের বেলায় স্লোগান, দিনের বেলায় মব, রাতের বেলায় চাঁদাবাজি, এই কাজটাই হয়ে উঠেছে তথাকথিত কিছু সমন্বয়কের। কিছু বহু সংখ্যক সমন্বয়ক সারা দেশে এই কাজগুলো করে গত জুলাই আন্দোলনের সমন্বয়কদের মান সম্মান যতটুকু ছিল একেবারে শেষ করে দিয়েছে। সেরকম দৃশ্য আমরা প্রায় প্রতিনিয়ত দেখছি। এই তমা উত্তরায় 10 লক্ষ টাকা চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছে রাত 1টায়। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, দেখুন সিসিটিভি ফুটেজে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে রাত 1টায় একটা বাড়ির সামনে অপেক্ষা করছে, কলিং বেল টিপে অপেক্ষা করছে, সেই বাড়িতে তারা ঢুকবে। এরপরে ঢুকে কি হয়েছে আপনারা সবাই জানেন, 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে, মামলা থেকে উদ্ধার করে দেবে এই কথা বলে, তা না হলে পুরো বিল্ডিং সার্চ করা হবে, কিভাবে মামলা থেকে উদ্ধার করতে হয় সেই প্রক্রিয়া তারা জানেন, সবকিছুই আপনারা জানেন। এই তোমার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে। সেই ভিডিওর মধ্যে অশ্লীল অশ্রাব্য তো না, অশ্লীল কিছু অঙ্গভঙ্গির ভিডিও এসেছে। একটা ছোট্ট অংশ দেখুন যে কয়েকজন পুরুষের সামনে সে কিভাবে তাদেরকে মনোরঞ্জনের জন্য নৃত্যকলা প্রদর্শন করছে, অথচ দিনের বেলায় মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে যে কর্মকাণ্ড করেছিল তাতে মনে হয়েছিল যে সে বোধহয় জাতির এক ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে, জাতিকে উদ্ধার করেই ছাড়বে। এরপরে আমরা দেখলাম তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়ে অতি সমাদরে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। সাধারণত কাউকে কোনো আসামিকে গ্রেপ্তার করলে কি করা হয়, তাদেরকে থানায় নিয়ে যেয়ে থানার গারদে রাখা হয়, কিন্তু তাদেরকে চেয়ারে সসম্মানে বসিয়ে রাখা হয়েছে। এবং আরও মজার ব্যাপার এবং আশ্চর্যজনক ব্যাপার যেটা, সেটা ঘটতে আদৌ পারে কিনা, এই তমা এবং আরেক সমন্বয়ক, গ্রেপ্তারকৃত সমন্বয়ক, তারা চেয়ারে বসে আছেন এবং সেই গ্রেপ্তারকৃত আরেক সমন্বয়ক সে চেয়ারে বসে থেকে ফোনে কথা বলছে এবং সিগারেট টানছে। এটা যদি কোনো আসামি থানায় করতে পারে গ্রেপ্তারের পরে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে পুরো পুলিশি ব্যবস্থাটা একেবারে
ভেঙে পড়েছে। পুলিশি ব্যবস্থা বলতে আর কিছু নেই। ভিডিওতে তো স্পষ্ট আপনারা দেখলেন যে একজন আসামি চেয়ারে বসে, থানায় চেয়ারে বসে গ্রেপ্তার হওয়ার পরে সে সিগারেট ধরাচ্ছে এবং সিগারেট ধরে টানছে, কারোর সঙ্গে ফোনে কথা বলছে। তার মানে হচ্ছে যে তাদের পেছনে বড় বড় ব্যাকআপ রয়েছে। তা না হলে গ্রেপ্তারকৃত আসামি গ্রেপ্তার হওয়ার পরে তাকে চেয়ারে বসানোর কথা নয়, তাকে গারদে রাখার কথা, থানা গারদে রাখার কথা, সেটা রাখা হয়নি। তাকে চেয়ারে বসতে দেওয়া হয়েছে, তাদেরকে চেয়ারে বসতে দেওয়া হয়েছে এবং তাদেরকে সিগারেট খাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। এই যে অবস্থা, তার মানে পেছন থেকে কোনো না কোনো চাপ কাজ করেছে। কোনো বড় ভাই কিংবা কোনো রাজনৈতিক নেতা কিংবা প্রভাবশালী এই সমন্বয়কদের যারা নেতা, যারা এই সমন্বয়কদের নানাভাবে পরিচালনা করে, এই সমন্বয়করা বিভিন্ন জায়গায় যেয়ে যেন মব তৈরি করে। আওয়ামী লীগকে অনেক আগেই নিষিদ্ধ ঘোষণা করেছে তদারকি সরকার। তাদের সভা সমাবেশের উপর রয়েছে নিষেধাজ্ঞা। আওয়ামী লীগের কেউ যাতে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে তার জন্য তারা চেষ্টা ত্রুটি রাখেনি। আওয়ামী লীগকে নিয়ে এতদিন চিন্তার কারণ ছিল তদারকি সরকার এবং তাদের দোসর এনসিপি। এখন বিএনপিও আতঙ্কে রয়েছে। তদারকি সরকার যেখান থেকে পারছে আওয়ামী লীগের নেতাদের গ্রেফতার করেছে, তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা রুজু করে দিচ্ছে, তবু তাদের দমিয়ে রাখা যাচ্ছে না। দলের সাংগঠনিক তৎপরতা আগের থেকে অনেক বেড়েছে মিছিলের সংখ্যাও, আর তা সরকারের কাছে রূপ নিয়েছে দুশ্চিন্তার। দেশের বাইরে আওয়ামী লীগের উপদেষ্টা এবং সমন্বয়কদের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতিবাদ কর্মসূচি সেই দুশ্চিন্তাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সরকারের আশঙ্কা, দেশে এবং দেশের বাইরে দলটির এই ধরনের সাংগঠনিক তৎপরতায় তারা আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে। ইতিমধ্যেই সরকারের কাছে একাধিক গোয়েন্দার রিপোর্ট জমা পড়ছে, আর সেই রিপোর্ট বলছে দিল্লি থেকে শেখ হাসিনার একক নির্দেশ দলের যেখানে সাংগঠনিক তৎপরতা আগামী দিনে আরো বাড়বে। এই রিপোর্ট সরকারের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠেছে। প্রশাসনিক এবং পুলিশের পদগুলোতে বিএনপি সমর্থক, বিএনপি পন্থী ব্যক্তিবর্গকে নিয়োগ করে একটা বিএনপির জন্য বিশ্বস্ত এবং বিশ্বাসযোগ্য একটি প্রশাসন সাজিয়ে নেয়। এবং এখানে ঠিক তাই কিন্তু ঘটেছিল। দেখুন, মনে করে 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের আগেই কিন্তু 6-7 তারিখেই পুলিশের আইজি, পুলিশের কমিশনার পদে কিংবা অ্যাটর্নি জেনারেল পদে বিএনপি গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজেদের মতো নিয়োগ সেরে ফেলেছিল। এবং সেই নিয়োগের পর শুধুমাত্র আইজি কমিশনার নয়, নভেম্বর পর্যন্ত পুলিশের ভেতরে যত নিয়োগ, পদোন্নতি কিংবা কে কোথায় পোস্টিং পাবেন, এই বিষয়গুলো পুরোটাই নির্ধারিত হচ্ছিল বিএনপির তরফে। সেই অবস্থায় নভেম্বরের শুরুতে ডক্টর ইউনূস খোদা বক্স চৌধুরীকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। বিএনপি তখনও বেশ রিল্যাক্স ছিল, মানে বিএনপি তখনও উদ্বিগ্ন হয়নি, কারণ খোদা বক্স চৌধুরীও আইজি হয়েছিলেন খালেদা জিয়ার সরকারের আমলে। কিন্তু খোদা বক্স চৌধুরীর নিয়োগ পাওয়ার পরেই এসে পুলিশের আইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ বড় বড় সব পদে পরিবর্তন আনেন। থানাগুলোতে যেসব পোস্টিং হয়েছিল বিএনপির পরামর্শে, সেই পোস্টিংগুলোতে বাগড়া দেন এবং ব্যাপক রদবদল করেন পুলিশ প্রশাসনের বিষয়ে। অনেকেই বলেন যে এমনকি বিএনপির ভেতরে, বিএনপির নেতৃত্ব থেকে যে রিক্রুটমেন্ট বাণিজ্য বা নিয়োগ বাণিজ্য চলছিল আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত, এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির একতরফা তালিকার ভিত্তিতে যে ধরনের চাপের সম্মুখীন হতে হচ্ছিল, আর সেই অনুযায়ী নিয়োগ করে উল্টো জামায়াতে ইসলামী কিংবা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাছ থেকে তাদের যে ধরনের চাপ সহ্য করতে হচ্ছিল, তা সহ্য করতে না পেরেই ডক্টর ইউনূস চট্টগ্রামের তার ঘনিষ্ঠ বিশ্বস্ত আবার বিএনপি আমলের আইজি খোদা বক্স চৌধুরীকে মাঝখানে এনে বসিয়ে দেন তার বিশেষ সহকারী হিসেবে। এবং এরপর বিএনপির, মানে রাজনৈতিক দল বিএনপির সঙ্গে পুলিশ প্রশাসনের সম্পর্ক সম্পূর্ণত ছিন্ন হয়ে যায়। বিএনপি 6ই আগস্ট আইজি হিসেবে নিয়োগ দিয়েছিল মইনুল ইসলামকে, এবং আইজি হিসেবে নিয়োগপ্রাপ্ত সেই মইনুল ইসলামকে নভেম্বরে এসে খোদা বক্স চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে তাকে পোল্যান্ডের রাষ্ট্রদূত করে পাঠিয়ে দিয়ে আইজি হিসেবে নিয়োগ করেন তার বিশ্বস্ত ব্যক্তি বাহারুল আলমকে। এবং বাহারুল আলমকে নিয়ে আসা হয় কিন্তু অবসরে থাকা অবস্থায়, মানে তিনি বেশ কয়েক বছর আগে অবসরে গিয়েছিলেন। তিনিও কিন্তু বিএনপি জামাত জোট সরকারের আমলে সবচেয়ে বড় পদগুলোতে পদোন্নতি পেয়েছিলেন। কাজেই বিএনপি সরাসরি এই ব্যক্তির নিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে না কিংবা এই ব্যক্তির নিয়োগে বাধা হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু মনে রাখতে হবে যে 2006 পর্যন্ত বিএনপির যে রাজনীতি, তাতে বিএনপি এবং জামায়াতে ইসলামীর রাজনীতি ঘনিষ্ঠভাবে, মানে রাজনৈতিক মিত্র হিসেবে জোটবদ্ধ হয়ে পথ চলছিল। কাজে বিএনপি একদিকে যেমন জানে না যে কোন ব্যক্তিরা সত্যি বিএনপির রাজনীতিতে বিশ্বাস করেন আর কোন ব্যক্তিরা জামায়াতে ইসলামের রাজনীতিতে বিশ্বাস করেন, অন্যদিকে এই ব্যক্তিদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের কেউ যেহেতু 15-17 বছর ধরে কোনো যোগাযোগ রাখেন নাই,
কাজেই এই ব্যক্তিদের সঙ্গেও কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই লুৎফুজ্জামান বাবরের কিংবা লন্ডনে বসে থাকা বিএনপির একচ্ছত্র অধিপতি তারেক রহমানের। এই অবস্থায় এই ব্যক্তিরা বিএনপির আমলে বড় পদে চাকরি করেছেন বলেই তাদেরকে বিএনপির বিশ্বস্ত হতে হবেন, বিএনপি এই সূত্রে ভরসা রেখে বছর খানেক পার করলেও এখন স্পষ্টত বুঝতে পারছে নির্বাচনে তারা যখন যাচ্ছে তখন পুলিশ প্রশাসনে তাদের কোনো প্রভাব নেই। এমনকি খোদাবক্স চৌধুরী এসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদটি যে বিএনপি মাইনুল